লাইভ অন হইছে আশা করি। একটু সাউন্ডটা চেক করো তো। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ওকে, আজকে আমাদের একাডেমিক লাইভ সেশন 4। আজকে মূলত আমাদের মানে আমরা আজকে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব এবং তাপগতিবিদ্যায় লাস্ট কয়েক বছর আঞ্চলিক পর্বে যেই ধরনের প্রবলেম আসছে ওই ধরনের কিছু প্রবলেমের সলিউশন এবং থিওরি ডিসকাশন নিয়ে আজকের ক্লাস নিবে গোলাম ইশতিয়াক। তোমরা অনেকেই হয়তো ইশতিয়াককে এর আগেই নাম জানো এবং চিনো। ইশতিয়াক এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করছে 4 বার এবং এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে হচ্ছে 2 বার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। সো সে হচ্ছে ব্রোঞ্জ পদক জয়ী এবং বাংলাদেশের হয়ে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে এখন পর্যন্ত সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি। সো ইশতিয়াকের সাথে ক্লাস করো এবং তার সাথে ক্লাস করে তোমরা রিজিওনাল পর্বে কিভাবে ভালো করা যাবে এবং প্রবলেম সলভিং সেশনটা এনজয় করো। ইশতিয়াক, ওকে, ক্লাস স্টার্ট করো। আচ্ছা। সো আমরা শুরুতে হচ্ছে মোটামুটি প্রবলেম সলভিং এ চলে যাই। আমি কিছু পুরাতন ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেম এক জায়গায় করে আনছি। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স। অ্যান্ড মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জানা উচিত যে থার্মোডাইনামিক্স যদি পড়াইতে চাই তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট যে সি এবং ডি ক্যাটাগরি আছে তার মধ্যে সেশনটা একটু ডি ক্যাটাগরি ফোকাসড বেশি হয়ে যাবে। সো আমি হচ্ছে ডিরেক্ট স্ক্রিন শেয়ারে যাই। ওকে, সো আই হোপ স্ক্রিন ভিজিবল আছে। আমি হচ্ছে কয়েকটা প্রবলেম এক জায়গায় করে আনছি। আমাদের ক্লাসটা আজকে মেইনলি ডি ক্যাটাগরি ফোকাসড হবে বিকজ থার্মোডাইনামিক্স ক্লাসগুলা সি ক্যাটাগরি মানে কোয়েশ্চেনগুলো সি ক্যাটাগরির জন্য খুঁজে বের করা একটু টাফ। কয়েকটা মেবি সি ক্যাটাগরি স্ট্যান্ডার্ড পাবা এইগুলা। অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে হচ্ছে ইয়ে দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে আমি কোথা থেকে কোয়েশ্চেনটা নিয়েছি। কোয়েশ্চেন হয়তো দেখেছো অলরেডি, বেশিরভাগই ক্যাটাগরি সি লেখা। একটু ইয়ার অনুযায়ী খেয়াল করবা, ক্যাটাগরি ভাগ হচ্ছে ডি ক্যাটাগরি করা হয়েছে গত বছর থেকে। সো 2020 সালের ক্যাটাগরি সি মানে কিন্তু কারেন্ট যে ডি ক্যাটাগরি আছে সেটা। আচ্ছা, সো আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি। লেট মি টেক দিস ওয়ান। রাইট, সো প্রথম কোয়েশ্চেনটা দেখো। প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে আমাদের 2020 সালের ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাটাগরি সি এর কোয়েশ্চেন। তোমরা যদি অনলাইন থেকে বের করতে চাও এটা তোমরা হচ্ছে সেট 2 এর আন্ডারে পাবা কোয়েশ্চেনটা। ওকে, সেট 2 অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এটা ঢাকা সাউথের কোয়েশ্চেন ছিল। আচ্ছা, সো সবার আগে আমাদের এখানে একটা পিভি ডায়াগ্রাম আছে। আমি যখন ছবিটা ক্রপ করেছি উপর থেকে পি চলে গেছে। সো দিস ইজ আ পি ভার্সেস ভি ডায়াগ্রাম। পি স্ট্যান্ডস ফর প্রেসার and V stands for volume. ইউনিট বলা নাই, and ইউনিট আমাদের আলটিমেটলি লাগবেও না। কোয়েশ্চেনটা পড়ি আমরা। For an ideal gas, consider three thermodynamic processes labeled 1, 2 and 3. So এই গ্রাফটায় দেখো তিনটা প্রসেস লেভেল করা আছে। এটা 1, this one is level 2, and এটা হচ্ছে 3 লেভেল করা। সো এই ডায়াগ্রামে তিনটা প্রসেস দেখানো হয়েছে, and প্রত্যেকটা প্রসেসের জন্য ইনিশিয়াল পয়েন্ট, this is the point where each processes start, and these are the final points. ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টে ভলিউমগুলা সেম। সো ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেটে ভলিউমগুলা সেম। একটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক, একটা হচ্ছে আইসোব্যারিক, অ্যান্ড একটা হচ্ছে আইসোথার্মাল। অ্যাডিয়াব্যাটিক মানে কি, যে এখানে কোনো তাপ প্রবাহিত হয় না। সো অ্যাডিয়াব্যাটিক কন্ডিশন হচ্ছে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড আইসোথার্মাল কাইন্ডা স্পিক্স ফর ইটসেলফ। আইসোথার্মাল হচ্ছে যার টেম্পারেচার কনস্ট্যান্ট, সো ডেল্টা টি চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 0, অ্যান্ড আরেকটা হচ্ছে সমচাপ which is isobaric, এতে হচ্ছে ডেল্টা পি ইজ 0, চেঞ্জ ইন প্রেশার। ওকে, সো আমাদের বেসিক্যালি এই তিনটা প্রসেস আইডেন্টিফাই করতে হবে। অপশন দেওয়া আছে দেখো, এ বি সি ডি ই, 5টা অপশন আছে। 5টা অপশনে 1, 2, 3 এর আলাদা আলাদা কম্বিনেশন আছে। আমাদের আইডেন্টিফাই করা লাগবে কোনটা হচ্ছে কারেক্ট।
ওকে, সো টু স্টার্ট অফ আইসোব্যারিক প্রসেস আইডেন্টিফাই করা সবথেকে ইজি। কেন? বিকজ এখানে পি চেঞ্জ হয় না। সো তুমি যদি একটা গ্রাফ আঁকাও যেখানে ভি এবং পি আছে, পি এর চেঞ্জ হয় না মানে ইট হ্যাজ টু বি এ হরিজন্টাল লাইন। ভার্টিক্যাল অ্যাক্সিসে পি প্লট করা, সো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর মুভ করতে পারবে না, ভার্টিক্যালি যেখানে শুরু করেছে সেই লাইন বরাবর যাইতে হবে। সো আমরা শুরুতে জাস্ট গ্রাফটা দেখে বলে ফেলতে পারি এক নাম্বারটা হ্যাজ টু বি আইসোব্যারিক। সো আমরা ডিরেক্ট হচ্ছে একটু অপশন টেস্ট করতে পারি শুরুতেই। যেহেতু এমসিকিউ আছে obviously why wouldn't I use it? সো আইসোব্যারিক এর মধ্যে দেখো ২, এটা হচ্ছে ২ নাম্বার and we clearly know ২ নাম্বারটা আইসোব্যারিক না। সো we can cancel this option. For one, B তে হচ্ছে ১ নাম্বারটা আইসোব্যারিক, so it could be correct. C is again wrong because আমরা জানি ১ নাম্বারটা আইসোব্যারিক, ৩ নাম্বার না। D could also be right and E wrong, এটাও আমরা জানি because আমরা জানি যে ১ নাম্বারটা হবে হচ্ছে আম আইসোব্যারিক। ওকে। সো নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা লাগবে অ্যাডিয়াব্যাটিক অথবা আইসোথার্মাল। সো আমরা একটু চিন্তা করে দেখি। আইসোথার্মাল এর ক্ষেত্রে obviously আমরা একটা আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, কোয়েশ্চেনের শুরুতেই বলা আছে। সো আমরা আদর্শ গ্যাস সূত্র থেকে জানি যে PV is equal to nRT। নাও যদি আমার T ধ্রুবক হয় and obviously আমার যদি ক্লোজড ভলিউমে আমরা একটা গ্যাস নিই আমাদের N ও ধ্রুবক হবে। সো দ্যাট মিনস যে এই পুরা টার্মটা কনস্ট্যান্ট। সো ফর isothermal we can write PV is equal to constant. Let's denote this by C. ওকে। সো যেহেতু ইনিশিয়াল পয়েন্টে প্রেসার আর ভলিউম একটা ভ্যালু থাকবে, এটাকে আমরা ধরে নিই চলো পি নট ভি নট। সো এই সি কে আমরা জাস্ট বলতে পারি পি নট ভি নট, এটা পুরা পথে সেম থাকবে। এখান থেকে পি অ্যাজ এ ফাংশন অফ ভি বের করলে ইট উইল বি ভি ইজ ইকুয়াল টু পি নট ভি নট ওভার ভি। এর গ্রাফটা কেমন? 1 ওভার এক্স টাইপের। সো ওয়াই ইজ ইকুয়াল টু 1 ওভার এক্স টাইপের একটা গ্রাফ আমরা আইসোথার্মাল থেকে এক্সপেক্ট করতে পারি। নাও 1 ওভার এক্স টাইপ কোনটা? ২ নাম্বারটা না ৩ নাম্বারটা? এটা আমরা স্টিল আইডেন্টিফাই করতে পারি না। সো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের আরো অ্যাডিয়াব্যাটিক নিউ ইনফরমেশন লাগবে। সো অ্যাডিয়াব্যাটিক এর ক্ষেত্রে কিছু জিনিস কনস্ট্যান্ট থাকে। আমরা হচ্ছে যারা মোটামুটি পড়েছো, আমি উপরের অংশগুলো একটু মুছে ফেলি। যারা এর আগে অ্যাডিয়াব্যাটিক নিয়ে পড়েছো, মোটামুটি এইচএসসির বইতে তোমরা দেখবে যে এই আইডেন্টিটিটা বের করা থাকে। এটা হচ্ছে কি আমার যেই অ্যাডিয়াব্যাটিক প্রসেস আছে তার জন্য পিভি টু দি পাওয়ার গামা এটা হচ্ছে হয় কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট হয়? এটা মোটামুটি তোমরা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স অ্যান্ড আইডিয়াল গ্যাস ল একসাথে ইউজ করে কিছু ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাবা। এখানে গামাটা কি? গামাটা হচ্ছে প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা, আলাদা একটা কনস্ট্যান্ট থাকে। ফর আম যদি তুমি ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে চিন্তা করো, দিস ইজ F প্লাস 2 ওভার F। সো ফর আইডিয়াল গ্যাসেস, এখানে যেহেতু আদর্শ গ্যাস বলা আছে, গামার ভ্যালু হয় হচ্ছে 5 ওভার 3। সো ফর আইডিয়াল গ্যাসেস গামা ইজ ইকুয়াল টু 5 ওভার 3। ওকে, সো এখন যদি আমরা এটা কনস্ট্যান্টের ভ্যালু কি হবে? দিস উইল বি P নট V নট টু দি পাওয়ার গামা। ইনিশিয়াল পয়েন্ট যেহেতু P নট, V নট। সো আমি যদি P as a function of V বের করতে চাই, it will be P নট V নট to the power 5 over 3 divided by V to the power 5 over 3. সো এইটা কেমন গ্রাফ? এটা তাহলে হচ্ছে y is equal to 1 over x to the power 5 by 3 এই টাইপ গ্রাফ। জাস্ট জেনারেল শেপের কথা বললে আরকি। সো এখান থেকে আমাদের একটা জিনিস আইডেন্টিফাই করা লাগবে, সেটা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিকে অ্যাডিয়াব্যাটিকের ক্ষেত্রে হচ্ছে আমার ঘাতটা, অর্থাৎ আমি যদি ঘাত নিচে না লিখে ডিরেক্ট সমান লিখি তাহলে এটা হবে হচ্ছে x to the power minus 5 over 3 and এটা হবে হচ্ছে y is equal to x to the power minus 1. এখন আমরা তো এটা ক্লিয়ারলি জানি যে x and x স্কয়ার এই দুটো ফাংশন যদি তুমি কম্পেয়ার করো, x স্কয়ার দ্রুত বাড়ে। y is equal to x গ্রাফটা হয় এরকম and y is equal to x স্কয়ার গ্রাফটা হয়ে যায় এরকম, মানে দ্রুত বেড়ে যায়। নাও সেম ওয়ার্কস ফর দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে যার পাওয়ার বেশি নেগেটিভ মানে কি 1 বাই সামথিং দ্যাট উইল বি ভেরি লার্জ, অ্যাট লিস্ট লার্জার দ্যান জাস্ট এক্স। সো যে ক্ষেত্রে আমার পাওয়ারটা -5/2 সে কি করবে 1/x এর থেকে দ্রুত নেমে যাবে। সো 1/x যদি এইভাবে নামে
1/(x⁵) আরো র্যাপিডলি নামবে। বিকজ দিস হ্যাজ আ মোর নেগেটিভ পাওয়ার। যদি তুমি ইনভার্ট নেগেটিভ পাওয়ার হিসেবে চিন্তা করো আরকি। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই কি করতে পারি যে ৩ নাম্বার প্রসেসটা হতে হবে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। বিকজ যেটা বেশি র্যাপিডলি নামছে সেটা হতে হবে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। অ্যান্ড দেন ২ নাম্বারটা দেন মাস্ট বি আইসোথার্মাল। ওকে, এটা যদি হয় তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। সো আইসোথার্মালের নিচে ২ লাগবে। We have isothermal under 2 here. So, and adiabatic is 3 here. So, D has to be the correct answer. Alright. So, next questionটা হচ্ছে মোটামুটি ম্যাথমেটিক্স টাইপ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কোয়েশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না। এখানে খুব বেশি কিছু নাই অ্যাকচুয়ালি করার মতো। জাস্ট বাঞ্চ অফ ডেরিভেটিভ নিতে হবে অ্যান্ড কিছু অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। ওকে? সো দিস ইজ মোস্টলি ম্যাথ। যারা ডি ক্যাটাগরি এটা আবারও তো মেইনলি তাদের জন্যই কোয়েশ্চেন বিকজ ২০২০ সালে আবারও ক্যাটাগরি সি বলতে কিন্তু আমরা কারেন্ট যে ক্যাটাগরি ডি আছে সেটাকে বুঝতাম। অ্যান্ড কেউ যদি আবার কোয়েশ্চেন বের করতে চাও ইউ ক্যান ফাইন্ড ইট আন্ডার সেট 4 ফর 2020 ফিজিক্স অলিম্পিয়াড। ওকে, সো এখানে কি করছে? এখানে একটা হচ্ছে বস্তুর তাপ ধারণ ক্ষমতার সূত্র দিয়ে দিয়েছে। সো সি ইজ ইকুয়াল টু আমি যদি সূত্রটি কপি করে ফেলি 2k times Na, k is Boltzmann constant and Na is Avogadro's constant, h mu over kt times e to the h mu. Mu is not mu, this is nu. This is frequency. H is just Planck's constant and divided by e to the h mu by kt minus 1 তার square. Alright. So আমার কাছে চাইছে কি? আমার কাছে চাইছে হচ্ছে যে যদি t অনেক বেশি হয় তাহলে c এর মান কোনটা? সো আমার এখানে নিচে একটা টি আছে, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে। এই টিটা বড় হলে আমার সি এর মান কেমন হবে সেটা জাস্ট বের করতে হবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা লিমিটের অঙ্ক। ওকে? সো আমরা যদি আ লিমিটটা অ্যাকচুয়ালি নিই h mu ওভার kt, ঠিক আছে? সো টি যদি আমার অসীম হয়, সো আমার টি অনেক লার্জ হবে। সো আমার অরিজিনাল লিমিটটা কি? t goes to infinity. এই রেঞ্জে c এর ভ্যালু কত হবে আমরা বের করতে চাই। বাট t যদি goes to infinity হয় এই জিনিসটার ভ্যালু কি হবে? এই জিনিসটা কেন নিচ্ছি? বিকজ I see this appearing in the exponent and আমার মনে হয় এই জিনিসটাকে আমি ভ্যারিয়েবল হিসেবে ধরলে আমার লিমিট হিসাবে আরেকটু ইজিয়ার হবে। সো when t goes to infinity এটা কি হয়ে যাচ্ছে? something over infinity. So this goes to 0. And let's also denote this by alpha. Oops, not infinity, by alpha. সো এটাকে যদি আলফা দিয়ে লিখি ফার্স্ট অফ অল আমার c এর ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে 3k Na alpha e to the alpha divided by e to the alpha minus 1 whole square. Alright. So আমার এখন কি লাগবে? আমার বেসিক্যালি লাগবে লিমিট। So wait, so I need some more space. এদিকে যাই আমরা। আচ্ছা। ওকে। সো তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই জিনিসটা যখন আলফা goes to 0. সো সেটা কি হবে? c would be equal to আমার যে ধ্রুবকগুলো আছে ওগুলো তো লিমিটের দরকার নাই। সেখানে 3k times Na এটা এখানে থাকবে। And you need limit alpha goes to 0, alpha e to the alpha over e to the alpha minus 1 whole square. এখন এই লিমিটটা তোমরা অনেকে অনেকভাবে ইভ্যালুয়েট করতে পারো। যদি মনে করো যে না আমার লিমিট ইভ্যালুয়েট করতে অনেক ঝামেলা লাগছে, আমি জাস্ট ক্যালকুলেটরে আলফার অনেক ছোট ভ্যালু বসায় দিব। তুমি চাইলে ক্যালকুলেটরে বসাইতে পারো 0.00001 I mean something very close to 0 times e to the 0.000 obviously প্রত্যেকটাই সমান সংখ্যক 0 রাখতে হবে। সো এখানে 4 টা 0 দিলে এখানে 4 টা 0 1 divided by e to the 0.00001 minus 1 and square of that. So এটা যদি আমি একটু evaluate করি, I don't have a calculator with me right now. Let's see. I should give me a minute. Do I have? Yes. So এটা যদি আমি calculator direct বসাই দিই, what do I get? 0.40 times 1 times e to the power 0.00401 over
exponent of 0.00001 minus 1 squared. Oh, so I probably messed up somewhere. Why did I mess up? ওকে, আমরা এভাবে না করে আমরা ডিরেক্ট লিমিটটা বের করার ট্রাই করি। ওকে, ক্যালকুলেটরে I don't have a good calculator with me right now. আমরা যদি ডিরেক্ট হিসাব করতে যাই, উপরে কত আসে? উপরে আমি ডিরেক্ট যদি 0 বসাই দিই, we get 0 times 1 divided by 1 minus 1 whole square, which is 0 over 0, which is the indeterminate form. So we can use L'Hopital's law to get this limit. সো L'Hopital's law যদি আমি এখন এখানে ইউজ করি, আমার কি করতে হবে? আমার উপরে একবার ডিফারেনশিয়েট করতে হবে, নিচে একবার ডিফারেনশিয়েট করতে হবে। There is an easier way though. কেমন? আমি এখানে টেলর এক্সপ্যানশন ইউজ করতে পারি। So e to the alpha when alpha goes to 0, you can write this as e to the alpha is equal to 1 plus alpha. ওকে, সেই টেলর সিরিজ ইউজ করা অ্যান্ড L'Hopital's law ইউজ করা অ্যাকচুয়ালি একই ইন ইনডিটারমিনেট কেসেস অ্যাট লিস্ট। এটা তুমি হচ্ছে শো করতে পারবা। সো আমরা একটু এটা এখানে বসাই দিয়ে দেখি কি আসে। এটা যদি আমরা এখানে বসাই দিই, দেন আসবে হচ্ছে আলফা টাইমস ই টু দি আলফার জন্য আসবে 1 প্লাস আলফা অ্যান্ড নিচে আসবে হচ্ছে 1 প্লাস আলফা মাইনাস 1 স্কোয়ার্ড। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার উপরে অ্যান্ড নিচে পাবো হচ্ছে আলফা স্কোয়ার প্লাস অবভিয়াসলি O of alpha cubed and এটাকে কাটাকাটি করলে তুমি বেসিক্যালি পাবো 1 plus 1 by alpha plus alpha cube। বেসিক্যালি আমি এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে alpha cube এবং তার এক্সট্রা টার্মগুলো আছে। But this thing when alpha goes to 0 is actually infinity. Should this be here? Oh, sorry. আমি এই জায়গায় মেস আপ করে ফেলছি। ওকে, সো আমি ফর্মুলা তোলার সময় এখানে একটা স্কোয়ার থাকার কথা, দ্যাট শুড বি স্কোয়ার হিয়ার and a square here, a square here, so square here and cube here. So again এখান থেকে হচ্ছে বড়সড় একটা ইয়ে হচ্ছে যে চেক ইউর ইকুয়েশন তুলতে ভুল করলে ইউ উইল গেট এভরিথিং রং। সো আমি কি করেছিলাম আবারও যারা ট্র্যাক করতে পারো নাই, আমি হচ্ছে কোয়েশ্চেনে এইখানে h mu ডিভাইড বাই kt স্কোয়ার ছিল এন্ড আমি আমার সলিউশনের সময় এখানে স্কোয়ার নেই নাই। সো এখানে যদি আমি স্কোয়ার নিই দেন দিস উইল বি আলফা স্কোয়ার টাইমস ই টু দি আলফা এন্ড ফাইনাল লিমিটে আমার এই জিনিসটা আসবে, এখানে একটা স্কোয়ার চলে আসবে এন্ড যদি আমি স্কোয়ারটা নিয়ে নেই দেন হচ্ছে আমার এই ক্ষেত্রে এটা বাদ আমার এখন আসবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। সো ইউ গেট 1 প্লাস আলফা which is 1. সো এই লিমিটটা ইভ্যালুয়েট করলে ইউ উইল গেট জাস্ট 1. এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও ফর স্মল আলফা ইউ উইল অলসো গেট 1 অর সামথিং ভেরি ক্লোজ টু 1। সো ওইখান থেকে আর কি বের করতে পারবা। সো ওইটা যদি 1 হয় দেন আই গেট c is equal to just 3k times na. So the answer is this. Again, D. All right. So let's get rid of these. And these. Alright, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোটামুটি ছোটদের জন্য একটা কোয়েশ্চেন। সো ছোটরা যারা এতক্ষণ বসে আছো তারা কোয়েশ্চেনটা ট্রাই করতে পারো। এখানে হচ্ছে কি লেখা আছে যে তাপ পরিবহনের সূত্র। সো দেয়ার ইজ সামথিং অন তাপ পরিবহন। কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এর মধ্য দিয়ে তা পরিবাহী তাপের পরিমাণ h হলে এটা হলো তাপমাত্রার নতির সমানুপাতিক। হোয়াট ইজ তাপমাত্রার নতি? তাপমাত্রার নতি ইজ বেসিক্যালি ইটস ডিফারেন্সিয়েশন। সো তাপমাত্রার নতি ইজ ডেল্টা টি ওভার ডেল্টা এক্স। যদি আরেকটু ভালো মতো বলতাম I should have written gradient of x, but আপাতত জাস্ট ডিফারেন্সিয়েশন বুঝলেই হলো। সো আবারও এই টাইপ কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো দেখে তোমার কাছে যদি শুরুতে অপরিচিত লাগে, আমি অ্যাজিউম করতেছি তোমরা যারা সি ক্যাটাগরির আছো, কারেন্ট সি ক্যাটাগরি, obviously this is 21 এর বি ক্যাটাগরি and that is current সি ক্যাটাগরি।
সো যারা সি ক্যাটেগরি আছে তারা বেশিরভাগই আমি অ্যাজিউম করছি তাপের পরিবহনের সাথে বা এই ইকুয়েশনটার সাথে পরিচিত না। বাট এটার সাথে আমার খুব একটা পরিচিত হইতেও হবে না। লেটস সে আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? অ্যান্ড তাপমাত্রার নতি কি লেখা আছে? দূরত্বের সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হার। অর্থাৎ ডেল্টা টি ওভার ডেল্টা এক্স। যেখানে ডেল্টা টি হলো তাপমাত্রার পরিবহনের পিছনে মূল কারণ। অবভিয়াসলি তাপমাত্রা প্রবাহের মূল কারণ কি? তাপ প্রবাহের মূল কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। অ্যান্ড সমীকরণে কে একটা ধ্রুবক। ইকুয়েশনটা কই? ইকুয়েশনটা এইখানে। সো ইকুয়েশনটা যদি আমি কে এদিকে লিখে ফেলি, দিস ইজ কে ইজ এইচ ইজ ইকুয়াল টু কে এ টাইমস ডেল্টা টি ওভার ডেল্টা এক্স। আচ্ছা, এখন কি বলছে? নেক্সট বলছে এটাকে একটা তড়িৎ বর্তনীর সাথে তুলনা করো। করলে এটা তাপীয় রোধ কোনটি হবে? এখন বর্তনীর ক্ষেত্রে আমরা কি জানি? বর্তনীর ক্ষেত্রে যে আমরা জানি V is equal to IR। এখানে I হচ্ছে কি তাপমাত্রার পরিবহন। আর V হচ্ছে কি? V হচ্ছে তাপ পরিবহনের কারণ। সো কার সাথে কাকে তুলনা করবে এটা অ্যাকচুয়ালি একটা কি পয়েন্ট। এখানে আমার V তুলনা করতে হবে হচ্ছে T এর সাথে। বিকজ আমার যে বিদ্যুৎ প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহের কারণ হচ্ছে V। অ্যান্ড এইখানে H হচ্ছে তাপের প্রবাহ। তাপের প্রবাহের কারণ হচ্ছে H। সো আমি কার সাথে কাকে তুলনা করতে পারি? V কে তুলনা করতে পারি হচ্ছে ডেল্টা T এর সাথে। অ্যান্ড ইন দ্যাট কেস আমার H হচ্ছে কি? H হচ্ছে আমার তাপের প্রবাহ। অ্যান্ড এক্ষেত্রে I হবে হচ্ছে বিদ্যুতের প্রবাহ। H কে আমি তুলনা করতে পারি I এর সাথে। সো এভাবে যদি আমি হচ্ছে আম আচ্ছা এখানে উল্টা লিখে ফেলছি। সো I would be del H, not just H, not del H. ওকে, সো এটা জাস্ট আমি ওখানে বসায় দিয়ে আমি দেন জাস্ট রেজিস্ট্যান্স এর সাথে কম্পেয়ার করতে পারি। আমি এখানে তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে I is equal to KA over delta X into delta T, which is V, and এখন যদি তুমি V is equal to IR ফর্মে আনো তাহলে তোমার এটা V সমান হবে I times delta X over KA। অ্যান্ড এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট যদি তুমি পুরা ইকুয়েশনটাকে V is equal to IR এর সাথে কম্পেয়ার করো। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ৪ নাম্বারটা। ডি। এখানে দেখো অ্যান্সারটাও দেওয়া আছে। আমি অ্যান্সার সহ কপি করতে চাই না obviously, বাট ভুলে অ্যান্সার সহ কপি করে ফেলেছি। বাট হ্যাঁ, আমরা সলিউশন করেও সেম অ্যান্সারে সেম কনক্লুশন এ পৌঁছাইছি। অ্যান্সার হবে হচ্ছে ৪ নাম্বার। আবারও এখানে কি পয়েন্ট কি ছিল? কি পয়েন্ট ছিল হচ্ছে যে আমি ভোল্টেজকে আ টেম্পারেচার ডিফারেন্স এর সাথে তুলনা করব নাকি তাপের ফ্লোর সাথে কম্পেয়ার করব। সেইখানে দেখো তোমাকে এই পয়েন্টটা দিয়ে দিয়েছে যে আম কই গেল? আ এখানে ডেল্টা টি হলো তাপ পরিবহনের পেছনে মূল কারণ। সো আমার কারেন্ট প্রবাহের পেছনে মূল কারণ কি? ভোল্টেজ ডিফারেন্স। সো আমার ডেল্টা টি টাকে ভি এর সাথে কম্পেয়ার করতে হবে। অলরাইট। সো এটা হলে আমাদের আর ২ টা প্রবলেম আছে। আরেকটা আছে হচ্ছে বি ক্যাটেগরির জন্য, দেন আরেকটা সি ক্যাটেগরি কোয়েশ্চেন আমরা শেষ করব। বি ক্যাটেগরির কোয়েশ্চেনটা ২০২০ সালের ক্যাটেগরি বি এর কোয়েশ্চেন। এটার সেট নাম্বার আমি লিখি নাই ফর সাম রিজন। এটা তোমরা অনলাইনে গেলে খুঁজে বের করতে পারবা আই বিলিভ। ওকে। সো কোয়েশ্চেনটা একটু বড়। এটা আবারও বি ক্যাটেগরি মানে কারেন্ট যে সি ক্যাটেগরি আছে তাদের জন্য। আচ্ছা। সো কোয়েশ্চেনটা কি বলে? কোন গ্যাস সিস্টেমের চাপ স্থির রেখে আয়তন পরিবর্তন করলে তাকে আইসোব্যারিক প্রসেস বলে। আচ্ছা, সো আইসোব্যারিক মানে হচ্ছে আম চাপ ধ্রুবক। আচ্ছা। আয়তন স্থির রেখে চাপ পরিবর্তন করলে তাকে আইসোকোরিক প্রসেস বলে। সো আইসোকোরিক ইজ ভলিউম কনস্ট্যান্ট। অলরাইট? তাপমাত্রা স্থির রেখে চাপ ও আয়তন পরিবর্তন করলে একে আইসোথার্মাল প্রসেস বলে। সো দিস ইজ টি কনস্ট্যান্ট। অলরাইট? দেন হচ্ছে কি চিত্রে আইসোব্যারিক ও আইসোকোরিক প্রসেসটা চিহ্নিত করো। আগের আমরা যে ১ম কোয়েশ্চেনটা করেছিলাম অনেকটা ওইটার মতনই। সো আগে আমরা আইসোব্যারিক দেখি। আইসোব্যারিকে কি হয়? এখানেও দেখো একটা পি ভার্সেস ভি ডায়াগ্রাম দেওয়া আছে। সো পি ভার্সেস ভি ডায়াগ্রামে আমার আইসোব্যারিক প্রসেস অর্থাৎ যেখানে আমার প্রেসার পরিবর্তন হয় না, সেটা হইতে হবে হচ্ছে একটা হরিজন্টাল লাইন। সো আবার আমি যদি একটা এক্স অ্যাক্সে ভলিউম অ্যান্ড ওয়াই অক্ষে প্রেসার দিই, প্রেসার পরিবর্তন হওয়া যাবে না। অর্থাৎ এটা অবশ্যই একটা হরিজন্টাল লাইন হইতে হবে। সো আমার বিসি প্রসেস হচ্ছে isobaric. So we can write isobaric one is
প্রসেস বি টু সি। দেন আইসোকোরিক হচ্ছে আইসোকোরিকে ভলিউম কনস্ট্যান্ট। আবারও পিভি ডায়াগ্রামে যদি আমার ভি কনস্ট্যান্ট রাখতে হয়, দিস হ্যাজ টু বি আ ভার্টিক্যাল লাইন, রাইট? বিকজ তুমি যদি হরিজন্টালি একটু মুভ করো তোমার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। সো এখানে ভার্টিক্যাল লাইন কোনটা? এ টু বি। সো দিস ওয়ান ইজ আইসোকোরিক। সো এটা হবে হচ্ছে এ বি। ওকে, এটা করলে আমাদের এ পার্ট শেষ হয়ে গেল। বি পার্টে কি বলছে? পিভি চিত্রে এবিসি এবং এসি প্রসেস দুইটার প্রত্যেকটিতে ইন্টারনাল এনার্জির পরিমাপ করো, ইন্টারনাল এনার্জির পরিবর্তন পরিমাপ করো। এখানে দেখো তো আমাদের জন্য সূত্রটা দিয়ে দিয়েছে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি ই সমান হচ্ছে 3/2 RT। সো ই ইজ ইকুয়াল টু 3/2 RT। এটা দেওয়া আছে আর আমার কাছে চাইছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন। সো এখান থেকে আমি কি লিখতে পারি? ডেল্টা ই অর্থাৎ অভ্যন্তরীণ এনার্জির পরিবর্তন is equal to 3/2 R. These are constant. 3/2 constant. R হচ্ছে গ্যাস ধ্রুবক. This is gas constant. R times del T. Alright, so আমাকে দুইটা প্রসেসের জন্য হিসাব করতে হবে। প্রথমটা হচ্ছে ABC. ABC তে কি হচ্ছে? A থেকে B তে যাচ্ছে, B থেকে C তে যাচ্ছে। And দ্বিতীয়টা হচ্ছে AC প্রসেস। সো দ্বিতীয়টা হচ্ছে A থেকে ডিরেক্ট C তে যাচ্ছে। সো ফার্স্টে আমি যেটা আর্গিউ করব সেটা হচ্ছে কি যে ডেল্টা E ABC is equal to ডেল্টা E AC। কেন? কারণ দেখো আমার যেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, this only depends on change in temperature. So আমার কি লাগবে? আমার লাগবে T initial and T final. আমি কোথা থেকে শুরু করছি? ABC তে আমি শুরু করছি A থেকে, ফাইনালি যাচ্ছি C তে। রাইট? মাঝখানে B আছে থাকুক। AC প্রসেসেও আমি কি করছি? A থেকে শুরু করছি, ফাইনালি যাচ্ছি C তে। সো বেসিক্যালি আমার এই যে ডেল্টা টিটা হবে হচ্ছে উভয় ক্ষেত্রে টিসি মাইনাস টিএ, অর ডেল্টা ই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন উইল বি 3/2 R টাইমস টিসি মাইনাস টিএ। ওকে, as this is the changing temperature for both ABC and AC. আচ্ছা, সো এখন এইটা থেকে আমি টি কিভাবে বের করব? আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হচ্ছে ভলিউম। দেখো এই গ্রাফটা থেকে কিন্তু আমরা ভলিউম বের করতে পারছি। সি পয়েন্টটা কত? আর পি আছে 1 এ, ভি আছে 5 এ। সো আমার সি পয়েন্টের কোঅর্ডিনেট আমি লিখতে পারি 5, 1। সেম ভাবে আমি এ পয়েন্টের কোঅর্ডিনেট লিখতে পারি, দিস উইল বি 1, 5। এখন কথা হচ্ছে এখানে একটা সমস্যা আছে। এখানে আমার কোনো ইউনিট দেওয়া নাই। ওকে, দ্যাট ইজ এ হিউজ প্রবলেম। বাট আমরা ইউনিট ধরে নিতে পারি যেহেতু এটা হচ্ছে একটা আম এটা হচ্ছে বড় কোয়েশ্চেন ছিল। সো এটা ম্যানুয়ালি চেক করা হইতো অবভিয়াসলি। সো এরকম কোয়েশ্চেন যদি আমি এনকাউন্টার করতাম, আমার বেস্ট অ্যাপ্রোচ হইতো জাস্ট লিখে দেওয়া। কি লিখে দেওয়া? যে দিস ইজ ভিসি, পিসি অ্যান্ড দিস ইজ ভিএ, পিএ। এটা যদি হয় আমি আইডিয়াল গ্যাস ল থেকে আবার জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই ক্ষেত্রে গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিরেক্ট পিভি ইজ ইকুয়াল টু আরটি। পিভি ইজ ইকুয়াল টু আরটি যদি হয় তাহলে আমার লাগবে কি? টি লাগবে। সো আমার সি পয়েন্টে টিসি, দিস শুড বি ইকুয়াল টু পিসি ভিসি ওভার আর, অ্যান্ড এ পয়েন্টে টিএ শুড ইকুয়াল টু পিএ ভিএ ওভার আর। এই জিনিসটা আমরা একটু সাবস্টিটিউট করে দিই। তাহলে আমাদের আসে হচ্ছে 3/2 R PC VC over R minus PA VA over R। R গুলো কাটাকাটি করে দিলে 3/2 PC VC minus PA VA। এখন হচ্ছে অসুবিধা, এখানে আমি ভ্যালু বসাবো। আমার ভ্যালুগুলো গ্রাফে থিওরিটিক্যালি দেওয়া আছে বাট ইউনিট দেওয়া নাই। 1 দেখে আমার বেস্ট কেস হচ্ছে এইটাকে এটিএম এককে নেওয়া, বিকজ 1 atmospheric to atmospheric pressure, that makes more sense। বাট এই অ্যাসাম্পশন গুলো আমি খাতায় ক্লিয়ারলি লিখে দিতাম যে অ্যাজিউমিং
The units of y-axis is ATM and x-axis is, I think meter cube is a good, I think মিটার কিউব or লিটার্স যেকোনো একটাই ধরতে পারো। এখানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার নিয়ে আই থিংক বেশিরভাগ মানুষজনই এটাই গেস করবে এন্ড আই থিংক কোয়েশ্চেন কর্তাও এটাই গেস করেছিল। বাট ভি এর জন্য তুমি লিটার ধরবা না মিটার কিউব ধরবা এটা নিয়ে একটু কনফিউশন আছে। দুইটা ধরলে অবভিয়াসলি তোমাকে কোনোটাই কেটে দেওয়ার রাইট রাখে না বিকজ এখানে কোয়েশ্চেনে ইনফরমেশন নাই। সো আমি এখানে মিটার কিউব ধরেই করছি। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি দাঁড়াবে 3/2 টাইমস আমার পি হবে হচ্ছে 1 ATM টাইমস um, its volume. No, yes, 1 ATM times its volume. So 1 ATM is 101,325 pascals times volume. Volume is, আমি এটা শুধু মিটার কিউব ধরেছি, ডিরেক্ট 5, and then এর থেকে বিয়োগ যাবে হচ্ছে 5 ATM. So it will be 5 times 101 325 times volume হচ্ছে 1. এবার দেখো কি হয়েছে, আমার টোটাল চেঞ্জটা 0 হয়ে গেছে। সো এই জন্য হচ্ছে এখানে ইউনিট বলা নাই। ওকে, এট ফার্স্ট থট তোমার কি মনে হয়েছে যে কোশ্চেনটা ভুল। অবভিয়াসলি বি ক্যাটাগরিকেও আমি আমি বি ক্যাটাগরি কাউকে এক্সপেক্ট করব না যে সে শুরুতে দেখেই এই জিনিসটা ধরতে পারবে। আমি জানি না তোমাদের মধ্যে কয়েকজন ধরতে পেরেছিল শুরু থেকে যে এখানে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন হবে না। যারা ডি ক্যাটাগরি আছে তাদের ধরতে পারা উচিত বিকজ আলটিমেটলি তুমি এই জিনিসটাকে আর টিকে ডিরেক্ট তোমার লিখতে পারার কথা 3/2 ডেল্টা পিভি। নাও এ পয়েন্টে পি টাইমস ভি যা 1 টাইমস 5 যা, সি পয়েন্টে 5 টাইমস 1 একই জিনিস। সো আলটিমেটলি চেঞ্জটা 0 হয়ে যাবে। সো তুমি কোন ইউনিটটাও ম্যাটার করে না, যে ইউনিটই নাও না কেন আলটিমেটলি টোটাল চেঞ্জ 0 হয়ে যাবে। বিকজ দিস ইজ অলসো, আমার মনে হয় এটা কি বলা আছে? না, এটা বলে নাই যে এসি প্রসেস আইসোথার্মাল, বাট এসি প্রসেস আইসোথার্মাল হলে দ্যাট জাস্ট অ্যাডস টু ইউর পয়েন্ট যে ডেল্টা টি উইল বি 0। এনিওয়ে, সো এভাবে আমরা টোটালি একটা ইউনিট ধরে নিয়েছি, এটিএম এন্ড মিটার কিউব ধরে নিয়েছি, ধরে নিয়ে টোটাল হিসাব করে আমরা চেঞ্জটা পেয়েছি 0। এন্ড আগে আমরা আর্গুই করেছিলাম যে এবিসি এবং এসি দুই প্রসেসেই ইন্টারনাল এনার্জির পরিবর্তন একই হবে। সো উই ক্যান রাইট যে বোথ প্রসেসেই ইন্টারনাল এনার্জির পরিবর্তন হুইচ ইজ ডেল্টা ই ইজ ইকুয়াল টু 0। অলরাইট, সো আমরা মোটামুটি আমাদের লাস্ট প্রবলেমে চলে এসেছি। We can get rid of these and অলরাইট, সো এটা হচ্ছে আমাদের আজকে শেষ প্রবলেম। অলরাইট, সো কোয়েশ্চেনটা কি বলছে শুরু থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। An hollow cylinder contains an sample of ideal gas. The top of the cylinder is covered with piston, and the only forces acting on the piston are the pressure from atmosphere, the pressure of the ideal gas, and the gravitational force due to the mass of the piston. Initially, the pressure of the gas is P naught. If Q heat is slowly provided into the ideal gas, what will be the change in volume of the gas? ওকে, এখানে অ্যাকচুয়ালি কয়েকটা ঝামেলা আছে। প্রথম কথা হচ্ছে কি, আমাকে এরকম একটা বলছে, পিস্টন, একটা গ্যাস সিলিন্ডার আছে, এর উপরে হচ্ছে পিস্টন দিয়ে ঢাকা আছে। সো এটা পিস্টনটা বন্ধ, পিস্টন হ্যাজ এ ম্যাস, এর ম্যাস বলা নাই বাট এর একটা ম্যাস আছে। সো লেটস অ্যাজিউম এটা এম। আচ্ছা, এর ভিতরে হচ্ছে গ্যাস আছে, ভালো কথা। এবার কি বলছে যে গ্যাসের মধ্যে ইনিশিয়াল চাপটা ছিল হচ্ছে পি নট। ওকে, এন্ড আমরা ধরলাম যে এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে টি, এন্ড এখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে কিউ পরিমাণ হিট এখন অ্যাড করলাম। এখন এটা কি প্রসেস, এটা অ্যাকচুয়ালি খুবই কোয়েশ্চেনেবল একটা জিনিস যে তুমি কোন প্রসেস ইউজ করবে। কয়েকটা অ্যাসাম্পশন হতে পারে। এক নম্বর কি, তোমাকে বলে দিয়েছে যে ফোর্সেস অ্যাক্টিং অন দ্য পিস্টন আর দ্য প্রেসার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার এন্ড দ্য প্রেসার অফ দ্য আইডিয়াল গ্যাস। সো তার মানে কি যে এই পিস্টনের উপর একমাত্র অ্যাক্টিং ফোর্সেস আর হচ্ছে ওপর থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার which isn't changing, so this is 1 atm। আর কি আছে, আর আছে হচ্ছে এই পিস্টনটার ম্যাস which is mg, and ধরে নিলাম এরিয়া a, so this will be mg over a, প্রেসারের কথা বললে আর কি। এন্ড আমরা শুধুমাত্র যারা হচ্ছে মোটামুটি ডি ক্যাটাগরিতে আছো, again this is 21 সি ক্যাটাগরি which is current ডি ক্যাটাগরি। সো এটা ডি ক্যাটাগরির একটা কোয়েশ্চেন। যারা ডি ক্যাটাগরিতে আছো তাদের মোটামুটি বুঝতে পারা উচিত
যে আমরা মানে জানা উচিত, বুঝতে পারা উচিত যে আমরা যেসব প্রসেস কাজ করি সবগুলাই quasi-static. What do I mean by quasi-static? Quasi-static মানে হচ্ছে যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল প্রেশার অলওয়েজ সেম হয়। যেহেতু আমাদের প্রসেসগুলা ইনফিনিটি টাইম ধরে ইভালুয়েট করতে হয়, খুবই স্লো করতে হয়। ওকে, সো ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি যে পিস্টনের উপর টোটাল প্রেশার ইজ সেম এন্ড এর ভ্যালু হচ্ছে 100, লেটস সে শুরুতে পি নট ছিল, সেই পি নটই থাকবে বেসিক্যালি। এই তো ইনিশিয়ালি দ্য ভলিউম অফ দ্য প্রেশার অফ দ্য গ্যাস ইজ পি নট। সো শুরুতে যে পি নট ছিল এই পি নটটাই থাকবে। এই পি নট বেসিক্যালি কি 1 এটিএম প্লাস এমজি ওভার এ ইনিশিয়াল টাইমে। অ্যান্ড আমার গ্যাস যত এক্সপ্যান্ড করে না কেন, যেহেতু গ্যাস আস্তে আস্তে আমি এক্সপ্যান্ড করাচ্ছি, এই প্রেশারটা সেম থাকবে। ওকে, অ্যান্ড নেক্সটে কি বলছে যে কিউ হিট ইজ স্লোলি প্রোভাইডেড টু দ্য আইডিয়াল গ্যাস। সো আস্তে আস্তে বেসিক্যালি গ্যাসটাকে গরম করা হয়েছে। সো এইটা দেখে তোমাদের অনেকের মনে হইতে পারে যে আচ্ছা গ্যাসটাকে আস্তে আস্তে গরম করা হয়েছে, সো প্রবাবলি এই জিনিসটা হচ্ছে আমার হবে, আইসোথার্মাল প্রসেস হবে, হুইচ ইজ নট ট্রু। বেসিক্যালি অ্যাটমসফিয়ারে ওপেন যে কোনো প্রসেসকে তোমাকে অলওয়েজ আইসোব্যারিক ধরতে হবে, যদি জাস্ট সিস্টেমটার উপর অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করে। ওকে, সো নেক্সট হচ্ছে যদি এটা আইসোব্যারিক প্রসেস হয়, তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি? ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু কিউ। নাও এই কিউটা তো আমরা জানি, কিউ হচ্ছে হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। আমার ইয়েটা কি হবে? ডেল্টা ইউ কি হবে? ডেল্টা ইউ ইস আমার এখানে বলে দিয়েছে গ্যাস হচ্ছে মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডেল্টা ইউ হচ্ছে 3/2 NR। ডু আই হ্যাভ কত মোল? না, কত মোল বলে নাই। সো NR ডেল্টা টি ফর মোনো অ্যাটমিক, অ্যান্ড এর সাথে আমার যোগ হবে হচ্ছে ডাব্লিউ বাই, এখন এই সিস্টেমের উপর কৃত কাজ করতে হবে। আমার প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান ডাব্লিউ বাই ইজ ডিফাইন্ড এজ ইন্টিগ্রাল অফ পি ডিভি, অ্যান্ড আমার পি হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, সো এটা জাস্ট হবে পি নট টাইমস ইন্টিগ্রাল অফ ডিভি, which is P naught times delta V. So this will be P naught times delta V is equal to Q. আচ্ছা, এখন আমার ডেল্টা টি তো দরকার নেই, আমার চাইছে চেঞ্জিং ভলিউম। সো তারা চাইছে হচ্ছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু হোয়াট। সো আমার এই ডেল্টা টিটা সাজাতে হবে। এর জন্য যখনই আমাদের একটা কতগুলা ভ্যারিয়েবল থেকে থার্মোডাইনামিক বেসিক ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমাদের পি ভি অ্যান্ড টি, সো সে আমাদের পি ভি অ্যান্ড টি আছে, এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা চেঞ্জ করতে চাই অথবা রিমুভ করে অন্য দুইটা ভ্যারিয়েবলে আনতে চাই, তখনই আমরা আইডিয়াল গ্যাসটা ইউজ করি। সো পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, দুই পাশে চেঞ্জ নিলে এক্ষেত্রে আমার পি কনস্ট্যান্ট, সো আমার আসবে পি নট ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এনআর কনস্ট্যান্ট টাইমস ডেল্টা টি। সো এটা এখানে বসাই দিলে আমার জাস্ট আসবে 3/2 পি নট ডেল্টা ভি প্লাস পি নট ডেল্টা ভি, নট ভি নট, পি নট ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কিউ, যোগ করে দিলে আসবে 5/2 পি নট ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কিউ, and finally then delta V is equal to then 2Q over 5 P naught, which is the option A. এখানেও অ্যান্সার আমি কপি করে ফেলেছি। I didn't mean to copy the answer, but হ্যাঁ, মিলে গেছে। So this will be 2Q over P naught. Alright, so এই ছিল হচ্ছে আমাদের বেসিক কতগুলা কোয়েশ্চেন সলভ করা। এখন আমরা হচ্ছে মোটামুটি কিছু গাইডলাইনে চলে যেতে পারি। নাও গাইডলাইনের ব্যাপারে কি? গাইডলাইনের ব্যাপারে হচ্ছে সামনে রিজিওনাল অলিম্পিয়াড আসছে, তুমি কি পড়বা কি পড়বা না, এই টাইপ জিনিসপাতিগুলো। সো রিজিওনালের জন্য যেই পয়েন্টটা আমার মনে হয় অনেকেই মিস করে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো ফিজিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে আম, আমাদের অন্যান্য যে কোনো অলিম্পিয়াডের তুলনায় নর্মালি হচ্ছে তোমার থিওরি নলেজগুলো অনেক কিছু অ্যাচিভ করা লাগে। স্পেশালি যারা বি ক্যাটাগরি আছো, হয়তো 9-এ কেবল উঠলে বা 10-এ কেবল, ওয়েট নো, সি ক্যাটাগরি আছো যারা, তারা হয়তো অনেকে হচ্ছে এখন 9-এ উঠলে বা 10-এ উঠলে তাদের ফিজিক্সের সাথে ভাবে ইন্ট্রোডাকশনও হয়নি। So যখন তোমরা অলিম্পিয়াডের জন্য পড়তে যাবে, দেখবে বিশাল বড় একটা সিলেবাস দিয়ে রাখছে, তখন তোমাদের মনে হবে ও আমার তো সিলেবাস শেষ হয়নি, আমার তো এইটা পড়তে হবে, আমার তো ওইটা পড়তে হবে। দেন যখন ওগুলা পড়া হবে, দেন দেখবে যে আচ্ছা এর বাইরে কিছু জিনিসপাতি আসছে, পুরাতন কোয়েশ্চেনে এইটা আসছিল, আমার তো এইটা পড়া হয়নি। ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেনের
অন্যতম একটা পয়েন্ট হচ্ছে তোমার সব সিলেবাসের নিচে লেখা থাকে যে হচ্ছে এমন নতুন টপিকও আসতে পারে যেটা সিলেবাসে নাই, তবে তোমাকে এনাফ ইনফরমেশন প্রোভাইড করা হবে যেন তুমি ডিসঅ্যাডভান্টেজ না পড়ো। সো এই জন্য তুমি যদি কখনো মনে করো যে আচ্ছা আমি সব থিওরি আগে কভার করে নিব তারপর প্রবলেম সলভিং এ যাব, তুমি নর্মালি খুবই ডিসঅ্যাডভান্টেজে পড়বে। সো তোমার কি করা উচিত? তোমার করা উচিত হচ্ছে থিওরি শিখবা। অবভিয়াসলি থিওরি তুমি যদি নাই জানো তুমি প্রবলেম সলভিং করতে পারবা না, বাট থিওরির সাথে সাথে তোমার উচিত প্রবলেম প্র্যাকটিস করতে থাকা। ওকে, সো প্রবলেম প্র্যাকটিসের মধ্যে কি করবা? প্রবলেম সলভিং এর জন্য আমি বলব রিজিওনালের ১ থেকে ২ সপ্তাহ আগে থেকে তোমার উচিত জাস্ট প্রিভিয়াস রিজিওনাল কোয়েশ্চেন গুলো সলভ করতে থাকা। সো এরা কি করবে? ১ নাম্বার হচ্ছে তোমাকে কোয়েশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া দিবে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডস কেমন হয়। ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেন অনেক বছর অনেক রকম হয়ে থাকে। তুমি হয়তো দেখবা কিছু বছর সবগুলা রিজিয়ন কনস্ট্যান্ট, সরি সবগুলা রিজিয়ন নট কনস্ট্যান্ট, সবগুলা রিজিয়নই টাফ করছে। কোন সালে হয়তো সবগুলা রিজিয়নই ইজি হইছে। কোন বছর হয়তো কিছু রিজিয়নে হার্ড হইছে, কিছু রিজিয়নে ইজি হইছে। সো জাস্ট একটা কোয়েশ্চেন দেখে ছেড়ে দিও না। অনেকগুলা কোয়েশ্চেন এনালাইজ করো। পারো না পারো কোয়েশ্চেন গুলো একটু পড়ে দেখো তোমার কেমন লাগছে। অ্যান্ড আরো একটা বিষয় হচ্ছে টাইমড এক্সাম দেওয়া। টাইমড এক্সাম। সো তোমার পরীক্ষার আগে আমি পার্সোনালি ছোটবেলায় যেটা করতাম যে আচ্ছা অলিম্পিয়াড তো টাইম তো এনাফ থাকবে। সো আমার টাইম নিয়ে চিন্তা করার দরকার নেই। হুইচ ইস মোস্ট অফ দ্য টাইম দ্য কেস যখন কোয়েশ্চেন ইজি হয়। সরি নট যখন কোয়েশ্চেন হার্ড হয়। অলিম্পিয়াডে নরমালি কোয়েশ্চেন হার্ড হয় মেক সেন্স। বাট কোয়েশ্চেন যদি কখনো ইজি হয়ে যায় বা মিডিয়াম লেভেলের হয়ে যায়, আ এই টাইমটা তোমাকে অনেক ঝামেলা করবে। সো এর জন্য কি করতে হবে? তুমি যে প্র্যাকটিস গুলা করবা, সেখানে এট লিস্ট ২ থেকে ৩ টা এক্সাম একটু টাইম ধরে দেওয়ার ট্রাই করবা। ওকে। সো এটা গেলে নেক্সট হচ্ছে আরো কোথা থেকে প্র্যাকটিস করতে পারো। রিজিওনাল কোয়েশ্চেন তো খুব একটা বেশি নাই। অ্যান্ড ক্যাটেগরি নিয়ে এখন হচ্ছে অনেক ঝামেলা। বাই দ্যা ওয়ে কারেন্ট যারা সি ক্যাটেগরি আছে তারা গত বছর বাদে তার আগের কোয়েশ্চেন সলভ করতে চাইলে তোমরা কিন্তু ক্যাটেগরি বি এর কোয়েশ্চেন সলভ করবা। যারা কারেন্টলি সি তে আছো তারা আম 12th ফিজিক্স অলিম্পিয়াড বা তার আগের যেগুলো আছে তাদের ক্যাটেগরি বি এর কোয়েশ্চেন দেখবা। আর যারা ডি তে আছে অবভিয়াসলি তারা যে অনেকেই দেখবা যে আচ্ছা ডি এর কোয়েশ্চেন কই? ডি হচ্ছে গত বছর থেকে চেঞ্জ হইছে। সো তোমরা হচ্ছে তোমরা যদি 12th বা তার আগের ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেন চাও, তোমরা সি এর কোয়েশ্চেন করবা। ওকে। নেক্সট হচ্ছে কিছু বই। আই থিংক বইগুলো নিয়ে তোমাদের সাথে এনাফ ডিসকাস করা হয়েছে। তোমরা যদি ফিজিক্স অলিম্পিয়াড ফোরামের পেজটা চেক করো, এখানেও হচ্ছে তোমরা এরকম বইয়ের অনেক লিঙ্ক পাবা। নরমালি আমরা আমরা যেই বইগুলা সাজেস্ট করি ফিজিক্স অলিম্পিয়াডের জন্য, সবগুলো ইংলিশে লেখা। সো আ এইগুলো আবার বাংলা মিডিয়ামে যারা আছে তাদের অনেকের অসুবিধা হয়। বাট বেসিক কিছু বই হচ্ছে এইচআরকে অর এইচআরডব্লিউ। এইচআরডব্লিউ বলতে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স নামে বইটা। ফান্ডামেন্টালস অফ ফিজিক্স অ্যান্ড দেন ইউনিভার্সিটি ফিজিক্স অনেকে রেকমেন্ড করে। ইউনিভার্সিটি ফিজিক্স অ্যান্ড হোয়াট এলস? There is another one, Physics for Scientists and Engineers. That is also good. But এই বইগুলো হচ্ছে বেসিক রেফারেন্স বুক। সো obviously তোমার সবগুলা পড়া লাগবে না। তুমি এই বইগুলোর মধ্যে যেকোনো একটা নিবা অ্যান্ড সেটা হচ্ছে মোটামুটি পড়তে থাকবা। টপিকগুলো তোমার যা দরকার মোটামুটি সবগুলাই বেসিক্স তুমি এই ৩ টা বইয়ের মধ্যেই পেয়ে যাবা। যেকোনো একটা বই অবভিয়াসলি ৩ টাই পড়বা না। যেকোনো একটা চুজ করবা যেখানে তোমার মেবি রাইটারের স্টাইল ভালো লাগে অ্যান্ড তোমার মনে হইতেছে যে বইটা পড়ে তুমি বেশি মজা পাইতেছো অন্যগুলা থেকে। সেটা চুজ করো। পিডিএফ তুমি গুগল করলে খুব সহজেই পেয়ে যাবা। অ্যান্ড হচ্ছে কি করবা? এই প্রত্যেকটা বই তুমি যেই বই পড়ো না কেন, বইয়ের শেষে কিছু অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলা থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আবারও থিওরির উপর অবশ্যই তোমাকে থিওরি পড়তে হবে। বাট থিওরি সব না। অলিম্পিয়াডের আগে অবশ্যই সবাই মোটামুটি প্রবলেম সলভ করে যাবা। বিকজ তুমি সব জানো বাট প্রবলেম সলভিং করতে মানে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে পারছো না। দ্যাট ইস আ ভেরি কমন প্রবলেম ইন ফিজিক্স অলিম্পিয়াড। সো থিওরির সাথে এই বইগুলা থেকে কিছু প্রবলেম সলভিং করার তোমরা ট্রাই করবা। অ্যান্ড কি করবা না? I would suggest ইন্ডিয়ান জিনিসপাতি না করা বেটার। সো অনেকে হচ্ছে আম তুমি করতে পারো obviously শেখার জন্য কোনো জায়গাই খারাপ না। তুমি যেকোনো টপিক থেকে শিখতে পারো। বাট আম তোমাকে একটু বুঝতে হবে যে প্রত্যেকটার কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। তোমার যদি এর থেকে অনেকগুলো বই আছে যেমন হচ্ছে ভার্মার, এইচ.সি. ভার্মার একটা বই আছে। এইচ.সি. ভার্মার 'কনসেপ্টস অফ ফিজিক্স'। তোমার যদি এটা ভালো লাগে obviously তুমি এগুলা বাদ দিয়ে এটা পড়তেই পারো। কোনো অসুবিধা নেই। বাট এই বইটা মেইনলি ইন্ডিয়ান কারিকুলাম এর জন্য ডিজাইন করা। এই বইগুলাও যে তোমার জন্য ডিজাইন করা তা না। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স এর জন্য ডিজাইন করা। এরা মোটামুটি হাই স্কুলের সব টপিকের উপর দিয়ে যায়। প্রত্যেকটা ইউজের কিছু আম
মানে তোমার পাস্ট এক্সপেরিয়েন্সের উপর বেস করে তোমার কেমন দরকার, তোমার কি শেখা দরকার, তার উপর ডিপেন্ড করবে তুমি কি পড়বা। অ্যান্ড ফ্রম মাই এক্সপেরিয়েন্স মোস্ট অফ দ্য কেসেসে তোমাদের এই এই বইগুলোর কোনো একটাই তোমাদের বেস্ট স্যুট করা উচিত। বাট অবভিয়াসলি ইউ আর ফ্রি টু চেক এনি রিসোর্সেস। যদি তোমার ইন্ডিয়ান রিসোর্সগুলো তোমার জন্য ভালো স্যুট হচ্ছে বলে মনে হয়, তাহলে তুমি ট্রাই করবা। বাট একটু কনসিয়াসলি চিন্তা করবা। আমি তোমাকে বললাম দিস বুকস ওয়ার্ক গুড ফর মি, তোমার জন্য অন্য কোনো বইও ভালো কাজ করতে পারে। সো সবগুলো রিসোর্স চেক করো, find and think which one works best for you and follow that. And again, don't forget to practice problems. All right, so I think that's all I have for now to offer. Um, okay, নাইম ভাই কি আছেন? হ্যাঁ, তোমার কি ক্লাস নেওয়া শেষ হয়েছে? জি ভাই, শেষ। আচ্ছা, তাহলে আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে প্রবলেম সলভিং সেশন আয়োজন করলাম। সো নেক্সট হচ্ছে, তোমার কি আর কিছু বলার আছে? কারণ লাস্টের দিকে তুমি যেই কথাটা বলতেছিলা যে বেসিক্যালি আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে ম্যাটেরিয়ালস কিন্তু অনেক আছে, শেখার জন্য কোনোটাই আসলে খারাপ না। সব ম্যাটেরিয়ালস এর ফিলোসফি কিন্তু সেম না, ঠিক আছে? এবং ইন্ডিয়ান অনেক কন্টেন্ট আমাদের দেশে আসলে অনেকে ইউজ করতেছে, কপি করতেছে, পড়াচ্ছে। আসলে কোনোটাই প্রবলেম না, প্রবলেম ইজ কোনটার টার্গেট কি। সো সো যে কোনো জিনিসই পড়াশোনা করার আগে আসলে ওই জিনিসটার টার্গেট কি, বা ওইটা কাদের জন্য লিখছে, বা ওই জিনিসটা কি, ওইগুলা একটু জেনে নিতে হবে আশেপাশে যারা এইসব নিয়ে এক্সপিরিয়েন্সড। সো ও দ্যাটস ইট। এবং ইশতিয়াক তো বললোই। এন্ড আশা করি তোমরা নেক্সট প্রবলেম সলভিং সেশনে জয়েন করবা। আর কিছু বলার থাকলে সবার কাছে বলে দাও, তোমার যদি স্পেশাল কোনো সাজেশন থাকে সবার উদ্দেশ্যে। না, দ্যাটস অল। আই থিংক রিজিওনালে সব বলে ফেলছি। অ্যান্ড ওই যে রিসোর্সের ব্যাপারটা, আবারও প্রত্যেকটা রিসোর্সের মানে অনেকগুলা ডিফারেন্ট ক্ষেত্র আছে। সো তুমি কখনোই কারোর সাজেশন ফর গ্রান্টেড নিবা না। ফর এক্সাম্পল লাইক তুমি যদি এখন ভাবো যে আচ্ছা আরে এই ভাই হচ্ছে আইফোতে গেছে, সো এই ভাই যা যা করছে নিশ্চিত আমি এগুলা করলে আমিও ভাইয়ের মতো হইতে পারবো। Yes. ওইভাবে কাজ করে না জিনিসটা। আমি আলাদা ইন্ডিভিজুয়াল, তুমি আলাদা ইন্ডিভিজুয়াল। আমার জন্য যেটা কাজ করছে তোমার জন্য নেসেসারিলি কাজ করবে এমন না। So, সবার থেকে সাজেশন নাও, সবার থেকে শোনো আপনি কি করছেন, সবগুলো এক জায়গায় করো, অ্যান্ড দেন নিজে চিন্তা করো যে তোমার জন্য কোনটা বেস্ট কাজ করে, দেন সেটা ফলো করো। আচ্ছা, একটা কমন কোয়েশ্চেন থাকে যে আসলে ফুল সিলেবাস কমপ্লিট করা মানে কি, মানে গুড এনাফ ফর রিজিওনাল অর ন্যাশনাল, মানে এইটার অ্যান্সার কি হওয়া উচিত? যে আসলে সিলেবাস সব পড়ে ফেলছে, এখন কি মানে এটার কি মিনিং দাঁড়ায় আসলে? কি মনে হয় তোমার ওকে, কাছে? সো এটার জন্য অ্যাকচুয়ালি আমি লাস্টে বলছিলাম বারবার করে যে হচ্ছে জাস্ট থিওরিতে মনোযোগ না দেওয়া। সিলেবাস কমপ্লিট করলেই যে তুমি রিজনালের জন্য গুড এনাফ, এইটা তুমি কোনোভাবে বলতে পারো না। তোমার যেটা করা লাগবে, তোমার প্রবলেম সলভ করতে পারা লাগবে। তুমি যদি বলতে পারো যে আচ্ছা ভাই, সিলেবাসের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক আমি ভালো মতো প্রবলেম সলভ করতে পারি, দেন ইউ আর গুড এনাফ ফর রিজিওনাল। বাট তুমি জাস্ট জিনিসগুলো পড়ে রাখছো অ্যান্ড তুমি লাইক বেসিক প্রবলেমস বাদে একটু জাস্ট জিনিসপাতি ঘুরাই দিলে তুমি আর সলভ করতে পারতেছো না, কোনোই লাভ নেই। তার থেকে বরং তুমি ২-৩টা টপিক ধরো বা যে কয়টা টপিক পারো সেগুলো ভালো মতো শেখো, যাতে সেগুলা থেকে ঘুরাই যত কোশ্চেন দিক তুমি সেগুলো সলভ করতে পারো। ওইটাই। ওকে, সো আজকের সেশনটা এতটুকু পর্যন্তই থাকুক। আমরা নেক্সট আরেকটা সেশনে জয়েন করবো না। সো আবার দেখা হবে সবার সাথে। টাটা। টাটা।